সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। উইঘুর মুসলিমদের দাস বানাচ্ছে চীন, এই অভিযোগের কোনো জবাব দেয়নি বেইজিং। আমি জেলে গেলেও বিজেপির কাছে মাথা নত করব না, বললেন মমতা ব্যানার্জি। মার্কিন নিষেধাজ্ঞা তুর্কি সার্বভৌমত্বের উপর নির্লজ্জ আক্রমণ, বললেন এরদোগান। মুসলিমরা তৃণমূলের জায়গির নয়, বললেন আসাদুদ্দিন ওয়াইসি। ধন্যবাদ আল্লাহ, জঘন্য ট্রাম্প বিদায় নিচ্ছেন, বললেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। জেনারেল সুলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবেই, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। এবং সবশেষে জানাবো, ভারতীয় বাহিনীর গোলাগুলিতে 2 পাকিস্তানি সেনা নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। উইঘুর মুসলিমদের দাস বানাচ্ছে চীন। চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের দিয়ে দাসত্ব করানোর অভিযোগ উঠল চীনের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে। চীন অবশ্য এই অভিযোগের কোনো জবাব দেয়নি। অন্যদিকে এই অভিযোগ সামনে আসার পর আঙুল উঠেছে বিশ্বের প্রথম সারির কয়েকটি জুতা ও পোশাক প্রস্তুতকারক সংস্থার দিকেও। মার্কিন গবেষণা সংস্থা সেন্টার ফর গ্লোবাল পলিসি সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সংবাদ সংস্থা বিবিসিও এই রিপোর্টের সঙ্গে যুক্ত। সেখানে বলা হয়েছে 2018 সালে 5,70,000 উইঘুর মুসলিমকে তুলা চাষে বাধ্য করা হয়েছিল। তাদের দিয়ে জোর করে হাত দিয়ে তোলানো হয়েছিল। যেই কায়দায় তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল তা আধুনিক শ্রমিক অধিকারের বিরোধী। রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, কার্যত দাসের মতো ব্যবহার করা হয়েছিল ওই ব্যক্তিদের সঙ্গে। শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের সঙ্গে চীন প্রশাসনের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বহু অধিকার রক্ষা সংস্থা। জাতিসংঘেও এই প্রসঙ্গে চীনকে বারবার আক্রমণ করা হয়েছে। সম্প্রতি জার্মানির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন এই প্রসঙ্গে চীনের সমালোচনা করেছিল। তবে দাসত্বের বিষয়টি এই প্রথম সামনে এলো। শিনজিয়াং প্রদেশে গোটা বিশ্বের 20% তুলা উৎপাদন হয়। চীন এই তুলা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করে। অ্যাডিডাস, নাইকে, গ্যাপের মতো সংস্থা শিনজিয়াং প্রদেশের তুলা ক্রয় করে। অধিকার রক্ষা সংস্থাগুলোর বক্তব্য, এই সংস্থাগুলো সব জেনেও চীনের থেকে ক্রয় করে। অবিলম্বে তা বন্ধ করা উচিত। মিউনিখে অবস্থিত উইঘুর মুসলিম কংগ্রেসের প্রেসিডেন্ট ইসা জানিয়েছেন, শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর অত্যাচার, গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে আগেই মামলা করেছিলেন তারা। এবার দাসত্ব নিয়ে নতুন করে মামলা করা হবে। এ খবর জানিয়েছে ডয়চে ভেলে। আমি জেলে গেলেও বিজেপির কাছে মাথা নত করব না। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমি জেলে গেলেও বিজেপির কাছে মাথা নত করব না, কংগ্রেস সিপিএমের কাছে মাথা নত করব না। তিনি বুধবার কোচবিহারের রাসমেলা ময়দানে দলীয় এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। মমতা বুধবার বিজেপি নেতাদেরকে টার্গেট করে বলেন, বাংলায় চলে এসেছে কিছু বাইরের গুন্ডা, সব বাইরের গুন্ডা, সব বহিরাগত চম্বলের ডাকাত। বাংলায় চলে এসেছে কিছু চম্বলের ডাকাত। কখনো পুলিশকে ভয় দেখাচ্ছে, কখনো তৃণমূলকে ভয় দেখাচ্ছে। তিনি বলেন, কেউ কেউ ভয় পায়, বিজেপি তো বলেই দিচ্ছে হয় ঘরে না হয় জেলে, সেজন্য ভয় পায়। কিন্তু আমায় যদি জেলে নিয়ে যায় আমি গর্ববোধ করব। আমি বিজেপির কাছে মাথা নত করব না, সিপিএম কংগ্রেসের কাছে মাথা নত করব না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানুষ হয়ে জন্মেছি, মানুষ হয়ে মরব। মমতা বলেন, পাড়ায় পাড়ায় আরএসএস ঢুকিয়ে দিয়েছে। এই আরএসএস কারা? বহিরাগত গুন্ডা। কোচবিহারে ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ দিচ্ছে এনআরসির নামে, এনপিআরের নামে, আর এখানে এসে বলছে বিজেপিকে ভোট দাও। আরএসএস গুন্ডারা কারা? তারা হিন্দু ধর্ম শেখাচ্ছে। আমি স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্মে বিশ্বাস করি। আমি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্মে বিশ্বাস করি। আমি আরএসএস এর ঘৃণ্য হিন্দু ধর্মে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যত মত তত পথ। মমতা ব্যানার্জি বিজেপিকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, অনেক লড়াই করেছি, বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করেছি। আমার সারা শরীর কাটা ফাটা, আমি ভয় পাই না।
যদি বিজেপি মনে করে গোটা দিল্লিকে নিয়ে বাংলায় পড়ে থাকবে, আসুন না একটা যুদ্ধ হয়ে যাক সামনাসামনি। কবে যুদ্ধ করবেন, কোথায় করবেন, এটা হবে রাজনৈতিক যুদ্ধ, গুন্ডামির যুদ্ধ নয়, দাঙ্গার যুদ্ধ নয়। আসুন শান্তির যুদ্ধ করি, গণতন্ত্রের যুদ্ধ করি। কবে করবেন বলুন, জায়গা আপনারা ঠিক করুন। আপনাদের সাথে গুন্ডারা থাকবে, আমার সাথে মানুষ থাকবে। আমি দেখতে চাই এই যুদ্ধে কে জয়লাভ করে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও বাংলা বাঁচাও, আর নেই দরকার দিল্লিতে দাঙ্গাবাজের সরকার, চোর ডাকাতের সরকার, লুটেরাদের সরকার আর নেই দরকার বলে স্লোগান দিলে উপস্থিত জনতা তাতে গলা মেলান। মার্কিন নিষেধাজ্ঞা, তুর্কি সার্বভৌমত্বের উপর নির্লজ্জ আক্রমণ। এই সপ্তাহে ঘোষিত মার্কিন নিষেধাজ্ঞাকে তুর্কি সার্বভৌমত্বের উপর নির্লজ্জ আক্রমণ বলে ঘোষণা করেছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। তুরস্কের উপর এই ধরনের নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার দ্বিমুখী নীতির প্রতি ইঙ্গিত করে এরদোগান বুধবার একটি হাইওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, তুরস্ক হলো প্রথম ন্যাটোভুক্ত দেশ যারা এমন নিষেধাজ্ঞার সম্মুখীন। এরদোগান বলেন, নিষেধাজ্ঞাগুলো দেশের প্রতিরক্ষা শিল্পকে নির্ভরশীল করতে চায়, তবে তুরস্ক তার শিল্পকে শীর্ষে উন্নীত করতে দৃঢ় প্রতিজ্ঞ। তুরস্ক হতাশ হবে না, বরং প্রতিরক্ষা খাতকে আরও উন্নত করতে এবং এটিকে পুরোপুরি স্বনির্ভর করার জন্য দ্বিগুণ কঠোর পরিশ্রম করবে। রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে গত সোমবার তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নিষিদ্ধকরণ আইনের মাধ্যমে আমেরিকার বিরোধীদের দমনের আওতায় মার্কিন নিষেধাজ্ঞাগুলোর টার্গেট হল তুরস্কের প্রেসিডেন্সি অফ ডিফেন্স ইন্ডাস্ট্রিজ এবং এর প্রধান ইসমাইল দেমির সহ 3 কর্মকর্তা। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার দীর্ঘ প্রচেষ্টা ব্যর্থ হলে 2017 সালের এপ্রিলে রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থাটি লাভের জন্য দেশটির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে তুরস্ক। তবে মার্কিন কর্মকর্তারা এর বিরোধিতা করেছেন এই বলে যে এগুলো ন্যাটো ব্যবস্থাপনার সাথে বেমানান হবে এবং F-35 জঙ্গি বিমানের অনেক কিছুই রাশিয়ার হাতে চলে যাবে। তুরস্ক অবশ্য জোর দিয়ে বলেছে S-400 ন্যাটো ব্যবস্থায় একীভূত হবে না এবং জোট বা তার অস্ত্রশস্ত্রের জন্য কোনো হুমকি তৈরি করবে না। প্রযুক্তিগত সামঞ্জস্যতার বিষয়টি পরীক্ষা করার জন্য তুর্কি কর্মকর্তারা বরাবরই একটি ওয়ার্কিং গ্রুপের প্রস্তাব দিয়ে আসছেন, এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। মুসলিমরা তৃণমূলের জায়গির নয়। ভারতের মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের উদ্দেশ্যে বলেছেন, মুসলিমরা তৃণমূলের জায়গির নয়, তাকে কেউ টাকা দিয়ে কিনতে পারবে না বলেও মন্তব্য করেছেন ওয়াইসি। বুধবার গণমাধ্যমে তার ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার জলপাইগুড়িতে ওয়াইসির দলের নাম না করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছিলেন হায়দরাবাদের দলটি বিজেপির বি টিম। সম্প্রতি বিহারে অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনের উদাহরণও তুলে ধরেন তিনি। তার দাবি, মুসলিম ভোটে ভাঙন ধরানোর জন্য টাকা খরচ করছে বিজেপি। এর পাল্টা জবাব দিতে গিয়ে বুধবার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আসাদুদ্দিন ওয়াইসিকে টাকা দিয়ে কিনতে পারে এমন মানুষ এখনও জন্মগ্রহণ করেননি। মমতা ব্যানার্জির অভিযোগ ভিত্তিহীন এবং তিনি এখন অস্থির হয়ে উঠেছেন। উনি নিজের দল নিয়েই আশঙ্কায় রয়েছেন, কারণ তার দলের অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন। উনি বিহারের সেই সব ভোটারদের অপমান করেছেন যারা আমাদের ভোট দিয়েছেন। সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছে ওয়াইসির দল। পশ্চিমবঙ্গ এবং বিহারের সীমান্তের কাছে সীমাঞ্চল এলাকায় 5টি আসন পেয়েছে তার দল। এবার তারা পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে নজর দিতে চাচ্ছে। এর ফলে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ওয়াইসির দল ভাগ বসাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে এরই মধ্যে ওই ইস্যুতে ওয়াইসির দলের সমালোচনা করা হয়েছে। দলটির রাজ্য নেতারা অবশ্য সমালোচনায় কান না দিয়ে সম্প্রতি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে প্রাথমিক বৈঠক করে আসন্ন নির্বাচনে দলীয় কৌশল নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ আল্লাহ, জঘন্য ট্রাম্প বিদায় নিচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের বিদায়ে উল্লাসিত ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, আমরা বাইডেনের আগমনে উৎফুল্ল নই, কিন্তু ট্রাম্পের বিদায় ধ্বনি বেজে যাওয়ায় দারুণ খুশি।
বুধবার মন্ত্রিপরিষদের বৈঠকে এভাবেই দ্ব্যর্থহীন ভাষায় ট্রাম্প সম্পর্কে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ধন্যবাদ আল্লাহ, যুক্তরাষ্ট্রের জঘন্যতম ব্যক্তি বিদায় নিচ্ছেন। উনার মেয়াদের শেষ কয়েকদিন চলছে। অনেকেই বলছেন বাইডেনের আগমনে আমরা অত্যধিক উল্লাসিত, কিন্তু তা নয়। ট্রাম্প যাচ্ছেন, এই কারণেই আমাদের এই আনন্দ। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকাকালীন ইরানের সাথে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে ওয়াশিংটনের। গত 4 বছরের উত্তেজনাপূর্ণ সময় পেরিয়ে এবার নতুন শুরুর কথা ভাবছে যুক্তরাষ্ট্র। সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন তিনি চান ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটাতে। ক্ষমতায় আসার পর থেকেই তেহরানের প্রতি কঠোর মনোভাব দেখিয়েছিলেন ট্রাম্প। 2018 সালে একতরফাভাবে তেহরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে দুদেশের। এবছরের জানুয়ারিতে মার্কিন বিমান হামলায় বাগদাদের বিমানবন্দরে ইরানের সেনা কর্মকর্তা জেনারেল কাসেম সুলাইমানি মারা যান। পরে ইরান ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। এরপরই আমেরিকা বা মার্কিনীদের উপর আক্রমণ করলে ইরানের 52টি জায়গায় সামরিক হামলা চালানো হবে হুমকি দিতে থাকে ট্রাম্প। এমনকি ইরান যাতে করোনা ভ্যাকসিন কিনতে না পারে সে ব্যাপারেও ট্রাম্প নাকি চক্রান্ত করেন। বুধবার হাসান রুহানি এমন অভিযোগও এনেছেন। এই সমস্ত কারণেই বাইডেনের জয় নিশ্চিত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে ইরান। সেই সাথে ট্রাম্পের পরাজয়ে নিজেদের উল্লাসও গোপন রাখতে চায়নি সে দেশের প্রশাসন। এ খবর জানিয়েছে ইউরো নিউজ। জেনারেল সুলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবেই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনি বলেছেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর কুদুস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সুলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে। হত্যার নির্দেশদাতা ও এর সঙ্গে জড়িতদের বিচার করা হবে। বুধবার শহীদ জেনারেল কাসেম সুলাইমানি ও আবু মাহদি আল মুহান্দিসের পরিবারের সদস্যরা সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। সর্বোচ্চ নেতার সঙ্গে এই বৈঠকে কাসেম সুলাইমানির কয়েকজন সহযোদ্ধা এবং শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির সদস্যরাও যোগ দিয়েছিলেন। শহীদ সুলাইমানির শাহাদাতের প্রথম বার্ষিকীকে সামনে রেখে এই বৈঠকের আয়োজন করা হয়। সর্বোচ্চ নেতা আরও বলেন, কাসেম সুলাইমানি হচ্ছেন জাতীয় বীর। তিনি শুধু ইরান নয়, গোটা মুসলিম উম্মাহর মহান বীর। আয়াতুল্লাহিল উজমা খামিনি বলেন, শহীদ সুলাইমানি ছিলেন সাহসী, প্রতিরোধী, বিজ্ঞ, আত্মত্যাগী এবং মানবপ্রেমী। তার মাঝে ছিল আধ্যাত্মিকতা ও আল্লাহর প্রতি আনুগত্য, কিন্তু তিনি কখনোই অন্যকে দেখানোর জন্য বা প্রদর্শনের জন্য কিছু করতেন না। তিনি বলেন, জীবিত ও শহীদ উভয় অবস্থায় সুলাইমানি সাম্রাজ্যবাদীদের জন্য পরাজয় ডেকে এনেছে। ইরাক ও ইরানে শহীদ সুলাইমানি ও শহীদ মুহান্দিসের শোকানুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি সাম্রাজ্যবাদীদের নরম যুদ্ধের জেনারেলদেরকে হতভম্ব করে দিয়েছে। সর্বোচ্চ নেতা বলেন, এটি ছিল আমেরিকার গালে চরম চপেটাঘাত। এরপর ইরাকে মার্কিন ঘাঁটি আইন আল আসাদে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আরেকটি চপেটাঘাত করেছে ইরান। এর চেয়েও বড় চপেটাঘাত হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে সাম্রাজ্যবাদীদের ফাঁকা অহংকার চুরমার করে দেওয়া। এজন্য বিপ্লবী তরুণ সমাজ ও মুমিন প্রতিভাবনদের উদ্যোগ ও সাহসিকতা প্রয়োজন। এই শক্ত চপেটাঘাতের আরেকটি অংশ হলো এই অঞ্চল থেকে মার্কিনীদের বিতাড়িত করা। এজন্য বিভিন্ন জাতির সাহসিকতা এবং প্রতিরোধমূলক নীতি প্রয়োজন। ভারতীয় বাহিনীর গুলিতে 2 পাকিস্তানি সেনা নিহত। ভারতীয় বাহিনীর সঙ্গে গোলাগুলিতে পাকিস্তানের 2 সেনা নিহত হয়েছেন। বিতর্কিত উপত্যকা কাশ্মীরের ভারী সামরিকীকরণ সীমান্ত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল LOC-তে হতাহতের এই ঘটনা ঘটে। পাকিস্তানের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে আরও জানায়, 35 বছর বয়সী নায়েক শাহজাহান এবং 21 বছর বয়সী সিপাহী হামেদ ভারতীয় বাহিনীকে অত্যন্ত সাহসিকতার সঙ্গে মোকাবেলার এক পর্যায়ে শাহাদাত বরণ করেন। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বাক্সার এলাকায় এই ঘটনা ঘটে বলেও জানানো হয়। পাকিস্তানি বাহিনীর আক্রমণে ভারতীয় বাহিনীর সদস্য এবং তাদের সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়, কিন্তু বিস্তারিত কিছু জানানো হয়নি। গোলাগুলির এই ঘটনায় ভারতীয় বাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। 1947 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তান। তারপর পরমাণু শক্তিধর 2 প্রতিবেশী 3 দফা যুদ্ধে জড়িয়েছে। কাশ্মীর নিয়েই 2 দফা যুদ্ধ হয়েছে তাদের। কাশ্মীরের পুরো অংশ নিজেদের বলে দাবি করছে ইসলামাবাদ ও নয়াদিল্লি, তবে LOC-র মাধ্যমে আলাদা করে 2 অংশ প্রতিবেশী 2 দেশ শাসন করছে।
2003 সালে এলওসিতে কৌশলগতভাবে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য উভয় অব্যাহতভাবে একে অপরকে দোষারোপ করছে। গেল 2 বছর ধরে প্রায় প্রতিদিনই গোলা হামলার ঘটনা ঘটছে। চলতি বছর পাকিস্তান জানায় ভারত অন্তত 2970 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, হত্যা করেছে 29 জনকে, আহত হয়েছে আরও 249 বেসামরিক নাগরিক। পাল্টাপাল্টি হামলায় হতাহতের তথ্য নিয়মিত প্রকাশ করে না ভারত, কিন্তু গেল সপ্তাহে ভারতের উপসেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাতিন্দার কুমার সাইনি বলেন, পাকিস্তান যে কোনো সময়ের চেয়ে বেশি পরিমাণে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। শনিবার 12 ডিসেম্বর দেরাদুনে সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, এলওসিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের হার চলতি বছর গেল বছরের চেয়ে বেড়েছে। এ হার তার আগের বছরের চেয়েও বেশি। সাইনির বরাতে ভারতীয় গণমাধ্যম আরও জানায়, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এলওসিতে গোলা হামলা এবং উস্কানিও বাড়িয়েছে পাকিস্তান। তাদের এই কার্যক্রম অত্যন্ত নিন্দনীয়। এতে আমাদের সাধারণ মানুষ হতাহতের শিকার হচ্ছে। আমরা পূর্ণ শক্তি দিয়ে তাদের মোকাবেলা করছি। সাইনি আরও বলেন, এলওসিতে যে কোনো সংঘাতের জবাব দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে ভারতীয় বাহিনী। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।